নমস্কার বন্ধুরা, হ্যাশট্যাগ আবান্তিকা নতুন একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই। আমেরিকা স্বপ্নের দেশ। আমেরিকা বহু মানুষের স্বপ্ন থাকে আমেরিকায় গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করবেন, কিন্তু আমেরিকাতে পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা কিন্তু বেশ খারাপ। পাবলিক ট্রান্সপোর্ট সীমাবদ্ধ শুধুমাত্র বড় কিছু শহরে, যেরকম ধরুন নিউ ইয়র্ক বা নিউ জার্সির মতো বড় শহরগুলোতে। অন্যান্য যে সমস্ত মাঝারি বা ছোট মানের শহর রয়েছে সেই সমস্ত জায়গায় পাবলিক ট্রান্সপোর্টের অবস্থা বেশ খারাপ। সেখানে যোগাযোগের একমাত্র মাধ্যম হলো আপনার নিজস্ব গাড়ি বা ক্যাব সার্ভিস। এক্ষেত্রে ক্যাব সার্ভিসও আবার ভীষণই খরচাবহুল। সেক্ষেত্রে আপনাকে কিন্তু আমেরিকায় থাকতে গেলে গাড়ি কিন্তু কিনতেই হবে। প্রাথমিক অবস্থায় আমেরিকাতে আসার পর গাড়ি কিনতে গিয়ে হয়তো মনে হবে যে মাথার উপরেতে অর্থনৈতিক বোঝা চাপতে পারে। সেক্ষেত্রেও আমেরিকাতে আসার পর আপনাকে আজ না হয় কাল গাড়ি কিনতেই হবে। কিভাবে আপনি গাড়ি কিনবেন? নতুন গাড়ি কিনবেন না পুরনো গাড়ি কিনবেন? আপনার ক্রেডিট স্কোর কত? আপনার ড্রাইভিং লাইসেন্স, ইন্স্যুরেন্স, গাড়ি কিনবেন কোথা থেকে, এই সমস্ত কিছুর তথ্য নিয়ে হাজির হয়েছি আমি আবান্তিকা। তাই স্কিপ না করে পুরো ভিডিওটা আমার সাথে দেখুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমাদের দেশে পার্সোনাল গাড়ি বিলাসিতার অঙ্গ। আমেরিকাতে পার্সোনাল গাড়ি হলো বেসিক নিডস। মানুষ যখন আমেরিকাতে আসে তখন গাড়ি কিন্তু তাকে প্রায় কিনতেই হয়। কিন্তু তিনি নতুন গাড়ি কিনবেন না পুরনো গাড়ি কিনবেন, সেই নিয়ে তিনি বিভিন্ন ধরনের চিন্তায় ভুগতে থাকেন। আসুন জেনে নেওয়া যাক নতুন গাড়ি এবং পুরনো গাড়ি। নতুন গাড়ি এবং পুরনো গাড়ি তুলনা করতে গেলে প্রথমেই বলি, মানুষ যখন প্রথম আমেরিকাতে আসে তখন তার কাছে ক্রেডিট স্কোর, ব্যাংক ব্যালেন্স কিছুই প্রায় থাকে না। নতুন গাড়ি কিনলে এগুলো না থাকার জন্যে তার রেট অফ ইন্টারেস্টও অনেকটা বেশি হয়ে থাকে। অপরপক্ষে পুরনো গাড়ি কিনলে দাম অনেকটাই কম থাকে, আর যেহেতু নতুন আসার পর ক্রেডিট স্কোরও থাকে না, তাই ফিনান্সিয়ালিও অনেক সুবিধা হয়। কিন্তু পুরনো গাড়ির মেনটেনেন্স কস্ট আবার অনেকটাই বেশি হয়ে থাকে। ধরুন রাস্তায় হঠাৎ খারাপ হয়ে গেল, তার টোয়িং চার্জ বেশ অনেকটাই। আর গাড়ি কেনার সময় নতুন গাড়ি এবং পুরনো গাড়ির মধ্যে বেশ একটা যুদ্ধ চলে যায়। আবার নতুন গাড়ির রিসেল ভ্যালু অনেকটা বেশি থাকে, কিন্তু পুরনো গাড়ি যেহেতু অনেকটাই পুরনো তার রিসেল ভ্যালুও কিন্তু একটু কম থাকে। এবার আসি গাড়ি কিনবো কোথা থেকে। প্রথমে আসি নতুন গাড়ি। নতুন গাড়ির জন্যে যে সমস্ত ডিলারগুলো রয়েছে সেই সমস্ত ডিলারের স্টোরে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করতে হয়। এরপর মডেল সিলেক্ট করে সেই সমস্ত ডিলারের স্টোর ভিজিট করতে হয়। টেস্ট ড্রাইভ দিয়ে কোটেশন নিতে হয়। এখানে ডিলারদের স্টক থাকে অনেক, তাই আমেরিকাবাসীরা অনেক সময়তে সেম ডেতে স্টোর ভিজিট করে, মডেল সিলেক্ট করে গাড়ি নিয়ে চলে যায়। এবার আসি পুরনো গাড়ির কথায়। পুরনো গাড়ি ফেসবুক মার্কেট প্লেস, কারম্যাক্স বা ডিলারের থেকেও কিন্তু ইউজড কার কেনা যায়। গাড়ির মডেল সিলেক্ট করার পর কারম্যাক্স থেকে গাড়ির ভিএন নাম্বার নিয়ে ভেরিফাই করিয়ে নিলে গাড়ির সম্পর্কে একটা বেশ ভালো আইডিয়া পাওয়া যায়। যদি কেউ ফেসবুক মার্কেট প্লেস থেকে গাড়ি নিলে প্রাইস একটু কম পড়ে, কিন্তু গাড়ির সম্পর্কে অতটা ডিটেল ইনফরমেশন পাওয়া যায় না। যেমন ধরুন কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি বা কোনো সার্ভিস হিস্ট্রি যদি থেকে থাকে। এটা যদি আপনারা কারম্যাক্স থেকে নেন তাহলে তার প্রাইস কিন্তু ফেসবুক মার্কেট প্লেসের তুলনাতে একটু বেশিই পড়বে, কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি, সার্ভিস হিস্ট্রির একটা ডিটেলস ইনফরমেশন পাবেন। আর যদি আপনারা ডিলারের থেকে নেন তাহলে ডিলার গাড়ির ফুল ভেরিফিকেশন করে সার্ভিসিং করে আপনার হাতে তুলে দেবে। এক্ষেত্রে গাড়ির দাম কারম্যাক্সের থেকেও একটু বেশি হবে। অর্থাৎ সেম গাড়ির প্রাইস সব থেকে কম পাবেন ফেসবুক মার্কেট প্লেসে, তার থেকে আর একটু বেশি পাবেন কারম্যাক্স, আর তার থেকে আর একটু বেশি হলো ডিলার। এবার আসি মডেল। আমাদের মতো যারা প্রথম আমেরিকাতে প্রবেশ করেন তাদের পছন্দের মডেল হলো টয়োটা আর হলো হন্ডা। এই গাড়িগুলোর বেশ ভালো এখানেতে প্রাইসও পাওয়া যায়, স্টার্টিং প্রাইস কম থাকে, আর রিসেল ভ্যালুও কিন্তু বেশ ভালো থাকে, এবং এই সমস্ত গাড়িগুলোর গ্রহণযোগ্যতাও কিন্তু বেশ। এবার আসি ক্রেডিট স্কোর। আমরা যারা আমেরিকাতে প্রবেশ করি তারা প্রথম গাড়ি কিনতে যায় তাদের ক্রেডিট স্কোর থাকে না, কারণ প্রথমে একটা ভালো ক্রেডিট স্কোর বিল্ড আপ করতে হয়। ভালো ক্রেডিট স্কোর না থাকলে কিন্তু রেট অফ ইন্টারেস্ট অনেকটা হয়ে থাকে।
যদি ক্রেডিট স্কোর না থেকে থাকে তাহলে প্রায় 14-15% ইন্টারেস্টও কিন্তু গুনতে হতে পারে। আর যদি আপনার ভালো ক্রেডিট স্কোর থেকে থাকে তাহলে 4%, 5%এও কিন্তু আপনি গাড়ি পেয়ে যেতে পারেন। তাই নির্ভর করছে যে আপনার একটি ভালো ক্রেডিট স্কোর। এরপরেতে আসি ইন্স্যুরেন্স। গাড়ি কিনতে গেলে কিন্তু ইন্স্যুরেন্স মাস্ট। আমরা ইন্ডিয়াতে যখন গাড়ি কিনি তখন সাধারণত ডিলারের থেকে ইন্স্যুরেন্স করে থাকি, কিন্তু এখানে ডিলারের থেকে ইন্স্যুরেন্স নেবার কোনো ব্যবস্থা নেই। যদি আপনি ফার্স্ট টাইম গাড়ি কেনেন তাহলে এজেন্টের সাথে আপনাকেই কন্ট্যাক্ট করতে হবে। আর অনলাইনেও ইন্স্যুরেন্স নেবার ব্যবস্থা রয়েছে, কিন্তু ফার্স্ট টাইম অনলাইনে নিতে গেলে অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হয়। আর ইন্স্যুরেন্স ছাড়া আপনি শোরুম থেকে গাড়ি রোডেও নামাতে পারবেন না। মনে রাখবেন, স্যাটারডে ইন্স্যুরেন্সের অফিস বন্ধ থাকে, তাই গাড়ি কেনার আগে ইন্স্যুরেন্স এজেন্টের সাথে কথা বলে তবেই কিন্তু ফার্স্ট টাইম গাড়ি কেনা উচিত। এরপরে আসি ড্রাইভিং লাইসেন্স। গাড়ি কিনতে গেলে ড্রাইভিং লাইসেন্স ম্যান্ডেটরি। ড্রাইভিং লাইসেন্সের জন্যে ডিপার্টমেন্ট অফ মোটর ভেহিকেলস আর ডিএমভি অফিসের ওয়েবসাইটে অ্যাপ্লাই করে ওদের সেন্টারে গিয়ে এক্সাম দিতে হয়। এক্সাম ফিস $33। এই এক্সামের ম্যাটেরিয়াল ডিএমভির ওয়েবসাইট থেকেই পাওয়া যায়। পরীক্ষাটা কিন্তু আমাদের দেশের মতো অতটা সহজ না। পরীক্ষাটাতে কিন্তু বেশ পড়াশোনা করতে হয়। কেউ এই পরীক্ষাটা অ্যাভয়েড করতে চাইলে ড্রাইভিং স্কুলে অ্যাডমিট হতে পারেন, তাদের থ্রু পরীক্ষাটা অ্যাপ্লাই করতে পারেন। সেক্ষেত্রে $100 মতো খরচ হয় এবং এতে 6 ঘন্টার একটা ভিডিও দেখতে হয় এবং তারপর তার ভিডিও দেখার প্রিন্ট আউট নিয়ে ডিএমভি অফিসে গেলে সেখান থেকে লার্নার লাইসেন্স পাওয়া যায়। এই লার্নার লাইসেন্সের পর তারপরেতে আবার একটা পরীক্ষা দিতে হয়, কিছু ডকুমেন্টস লাগে এবং তারপরেতে কিন্তু ফুল লাইসেন্স পাওয়া যেতে পারে। এক্ষেত্রে কিছু ডকুমেন্টস লেগে থাকে, যেরকম ধরুন পাসপোর্ট, SSN নাম্বার, I-94। তবে গাড়ি কেনার জন্যও কিন্তু অবশ্যই কিছু ডকুমেন্টস সাথে করে নিয়ে যাবেন, যেরকম পাসপোর্ট, SSN নাম্বার, I-94, ড্রাইভিং লাইসেন্স এবং ইন্স্যুরেন্সের কপি। যারা আমেরিকাতে প্রথম আসবেন তাদেরকে বলবো তারা দেশ থেকে গাড়ি চালানোটা শিখে আসুন, কারণ আমেরিকাতে এসে গাড়ি চালানো শেখাটা কিন্তু বেশ কষ্টসাধ্য। তাই দেশ থেকেই গাড়ি চালানোটা শিখে আসুন এবং আপনাদের লাইসেন্সকে ইন্টারন্যাশনাল ড্রাইভার্স পারমিটে কনভার্ট করিয়ে আনুন, যাতে প্রাথমিক অবস্থায় আমেরিকায় আসার পর কিছুটা সুবিধা হয়। আর মনে রাখবেন, আমেরিকাতে গাড়ি চালানোর নিয়মকানুনও কিন্তু বেশ অনেকটা টাফ এবং এখানে কিন্তু সমস্ত গাড়ি নির্দিষ্ট নিয়মকানুন মেনেই কিন্তু গাড়ি পথ চলাচল করে। এখানেতে গাড়িতে ড্রাইভারের সিট থাকে গাড়ির লেফট হ্যান্ড সাইডে, কিন্তু আমাদের দেশে গাড়িতে ড্রাইভারের সিট থাকে গাড়ির রাইট হ্যান্ড সাইডে। সেই অনুযায়ী কিন্তু গাড়ি চালানোতেও কিন্তু টেকনিক্যাল কিছু চেঞ্জেস এসেই থাকে। সেই ব্যাপারগুলোও কিন্তু আপনাদের মাথায় রাখতে হবে। আর এখানকার গাড়ি কিন্তু বেশ স্পিডেই চলাচল করে। এখানেতে কিন্তু কোনো গাড়িকে হর্ন দেয় না। একটা গাড়ি থেকে আরেকটা গাড়ির দূরত্বও কিন্তু বেশ কিছুটা রেখে চলাচল করে এবং এখানে কিন্তু সমস্ত গাড়ি প্রায় নিয়ম মাফিকই চলাচল করে থাকে। সেই ব্যাপারগুলোও কিন্তু একটু মাথায় রাখবেন। এই ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করলাম প্রথম আমেরিকায় আসার পর গাড়ি কেনার জন্য কি কি সতর্কতা অবলম্বন করা উচিত। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।